Hello viewers, welcome to Guide, a complete educational hub. Today we are going to discuss a chapter called motion. I hope it may clear all your doubts regarding this chapter. I will explain this chapter in English as well as in Bengali. The first thing that click in our mind after hearing the word motion is about movement. যখনই আমরা মোশনের ব্যাপারে শুনি তখনই আমাদের ফার্স্ট থিং যেটা মাথায় ক্লিক করে সেটা হচ্ছে কি কোনো মুভমেন্ট নিয়ে। যদি আমরা নিজের আশেপাশে দেখি তো আমাদের দেখা যায় যে এয়ারটা হচ্ছে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ঘড়ির মধ্যে সেকেন্ডের হাত, মিনিটসের হাত এবং আওয়ারের হাত এগুলো মুভ করছে, ঠিক আছে। দিন হচ্ছে, রাত হচ্ছে, এগুলো কি হচ্ছে একটা মোশনের মতনই হচ্ছে। ইভেন আমাদের যে পৃথিবীটা সানের চারদিকে ঘুরছে সেটাও কিন্তু একটা মোশন। সিজনসগুলো চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু একটা মোশন। চ্যাপ্টারের ডিটেলসে যাওয়ার আগে প্রথমে আমাদেরকে একটা জিনিসের ব্যাপারে জানতে হবে, সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট অথবা স্টেশনারি অবজেক্ট। এই দুটোর মানে কি? তো এই জিনিসটা তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। সাপোজ ইফ ইউ কনসিডার আ পোল অ্যান্ড আ কার, then a pole will be a stationary as it can't change its position, but the car can change. So in order to say that the car is at rest or motion, we need to consider its motion with respect to that of pole or any other stationary object. This stationary object is also called a reference point. এটার মানে হচ্ছে যদি আমি একটা কারকে অথবা একটা পোলকে দেখি, দুটোকে যদি কম্পেয়ার করি, তখন দেখবো যে পোলটা হচ্ছে কি একটা স্টেশনারি অবজেক্ট, কারণ পোল কিন্তু নিজের থেকে মুভ করতে পারে না। বাট কারে যদি কেউ ড্রাইভার কারটাকে চালায় তাহলে কারটা মুভ করতে পারে। তো পোলের কম্পেয়ারে যদি আমি কারটাকে দেখি তাহলে পোলটা হচ্ছে কি আমার একটা স্টেশনারি অবজেক্ট অথবা একটা রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? এরপরে যদি একটা জিনিসকে বলি, মানে এরপরে যদি আমি একটা বডিকে বলি যে আইদার এটা রেস্টে আছে কি মোশনে আছে, তখন আমরা কম্পেয়ার করব দুটো ভাবে। ফার্স্ট হচ্ছে কি, যদি মনে করো তুমি নিজের ঘরের সামনে একটা গাড়িকে পার্ক করলে বিকেলবেলায় 5টার সময়, 6টা যখন বাজে তখনও দেখছে গাড়িটা ওইখানে আছে, 7টা যখন বাজছে তখন গাড়িটা ওইখানে আছে, 8টা যখন বাজছে তখন গাড়িটা ওইখানেই আছে। তো এটার মানে কি হচ্ছে যে টাইমটা বেড়ে যাচ্ছে কিন্তু গাড়িটা কিন্তু ওইখানেই রেস্টে আছে। তখন আমরা কম্পেয়ার করতে পারি কারটা টাইমের রেসপেক্টে, যে টাইমের রেসপেক্টে কি হচ্ছে কারটা রেস্টে আছে। তো এটাকে আমরা বলতে পারি ইফ এনি অবজেক্ট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু টাইম উই কনসিডার ইট অ্যাজ আ রেস্ট। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, ধরো তোমরা 3টে বন্ধু আছো, দুই বন্ধু মিলে তোমরা ট্রেনে ট্রাভেল করে যাবে কোথাও একটা পয়েন্ট। তোমাকে আর একটা বন্ধু তোমাদেরকে সি অফ করতে এসছে বা স্টেশনে তোমাদেরকে ছাড়তে এসছে। যখন দুটো বন্ধু তোমাদের ট্রেনে চেপে যাবে আর যখন ট্রেনটা মুভ করবে, তখন তুমি যখন ট্রেনটাকে দেখবে তখন ট্রেনটা কিসে আছে, মুভমেন্ট করছে, মানে মোশনে আছে, কারণ ট্রেনটা টাইমের রেসপেক্টে মুভ করছে। ঠিক আছে, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে, যখন ট্রেনের ভিতরে যখন দুই বন্ধু থাকবে তখন কি হবে, দুজন এক জায়গায় বসে আছে, এরা তো নিজের জায়গাটাকে চেঞ্জ করছে না, ঠিক আছে, বাট ট্রেনটা কিন্তু এদের চলছে। এর কারণে কি হবে, এই দুটো পার্সন যারা বসে আছে ট্রেনের ভিতরে বা কম্পার্টমেন্টের ভিতরে, এরা কিন্তু পজিশনটা কি আছে, এদের রেস্টে আছে, ট্রেনটা কিন্তু চলছে। যদি কম্পার্টমেন্ট হিসাবে আমি কম্পেয়ার করে দেখি তাহলে এরা দুজনে কিসে আছে, রেস্টে আছে। আর যদি বাইরের আউটসাইড থেকে যদি আমি কম্পেয়ার করে দেখি, যদি কোনো প্ল্যাটফর্ম বা কোনো ট্রিজ বা কোনো বাইরে যদি মানুষ যারা দাঁড়িয়ে আছে বা কোনো রেল গেটে যদি কোনো পার্সনরা দাঁড়িয়ে আছে, তাদের রেসপেক্টে যদি আমি কম্পার্টমেন্টটাকে দেখি তখন কি হচ্ছে, ট্রেনটা মুভ করছে। বাট যখন আমরা ভিতরে দেখবো কম্পার্টমেন্টের মধ্যে যেসব আরও ট্রাভেলাররা আছে তাদের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে ট্রেনটা কিন্তু কিসে আছে, ট্রেনটা কিন্তু মোশনে আছে, বাট ভিতরে যে ট্রাভেলাররা আছে তারা নিজেদের রেসপেক্টে অথবা কম্পার্টমেন্টের রেসপেক্টে তারা কিসে আছে, রেস্ট পজিশনে আছে। ক্লিয়ার হলো? তাহলে রেস্টের পজিশন হচ্ছে একটা টাইমের রেসপেক্টে আর একটা হচ্ছে রেফারেন্সের রেসপেক্টে। টাইম বেড়ে চললো এবং যদি কোনো মোশন না হলো তখন আমরা বলতে পারি বডিটাকে কিসে আছে, রেস্টে আছে। আর রেফারেন্স পয়েন্টে যদি দেখি তাহলে ভিউ অফ রেফারেন্সে আমরা দেখব যে ওয়েদার দ্য বডি ইজ আইদার ইন মোশন অর আইদার ইন রেস্ট। তো এখানে ডেফিনেশনে দেখো,
frame of reference is a set of geometrical axes in space with respect to which the position, velocity, acceleration, etc. of the body is determined. A reference point is a fixed point in space with respect to which the relative position or distance of an object is ascertained. এই দুটো হচ্ছে ডেফিনেশন। এগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা একবার পড়ে নাও তাহলেই হবে। রেস্টের ডেফিনেশন হচ্ছে when a body does not change its position with respect to its surrounding or reference point, এটা হচ্ছে রেস্টের ডেফিনেশন। আর মোশনে when the body changes its position with respect to its surrounding or reference point, রেফারেন্স পয়েন্ট হিসাবে যদি নিজের পজিশনটাকে চেঞ্জ করে বা টাইমের রেসপেক্টে যদি নিজের পজিশনটাকে চেঞ্জ করে তাহলে সে বডিটা হবে কি মোশনে, আর যদি না করে টাইমের রেসপেক্টে অথবা রেফারেন্সের রেসপেক্টে তাহলে সেটা হবে কিসে রেস্ট। একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে এখানে দেখে নাও, ক্যারেক্টারিস্টিক্স অফ মুভিং অবজেক্ট, দ্য মুভিং অবজেক্ট চেঞ্জেস ইট পজিশন উইথ টাইম। টাইমের রেসপেক্টে সবসময় কিন্তু মুভিং অবজেক্ট কী হবে নিজের প্লেসটাকে চেঞ্জ করবে, ঠিক আছে। টাইমের রেসপেক্টে সবসময় মুভিং অবজেক্ট কী করবে নিজের পজিশনটাকে চেঞ্জ করবে। তোমাদেরকে যদি আমি বলি প্র্যাকটিক্যালি যে কোনো বডি কিন্তু রেস্টে নেই, এটা জাস্ট আমরা রেফারেন্স হিসাবে দেখছি। রেফারেন্স হিসাবে যদি আমি কনসিডার করি কোনো বডিকে বা কোনো অবজেক্টকে, তাইলেই সেই অবজেক্টটা আইদার রেস্টে আছে বা আইদার মোশনে আছে। অ্যাকচুয়ালি কী হয়, আমরা তো পৃথিবীর উপরে থাকি, তো সবসময় কী হচ্ছে পৃথিবীর মধ্যে রোটেশন এবং রেভলিউশন হচ্ছে। এই রোটেশন রেভলিউশনের জন্যই কিন্তু আমরা পৃথিবীটা যে ঘুরছে সেটা আমরা বুঝতে পারি। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি ফিজিক্সে, তাহলে কোনো অবজেক্টই কিন্তু রেস্টে নেই। বাট আমরা যখন নিজের সারাউন্ডিং হিসাবে কম্পেয়ার করি বা রেফারেন্স পয়েন্ট হিসাবে যদি কম্পেয়ার করি, তখন আমরা সেই জিনিসটাকে বলি যে আইদার ইট ইজ ইন এ রেস্ট অর আইদার ইট ইজ ইন এ মোশন। বুঝতে পারলে? কারণ পৃথিবী ঘুরছে, তো পৃথিবী যখনই ঘুরছে তো ইচ অ্যান্ড এভরি অবজেক্টও কী হচ্ছে ঘুরছে, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করছি। তো এখানে একটা নোট দেখো, নাও লেট আস কনসিডার অ্যাবসলিউট রেস্ট অর মোশন। Absolute rest or motion is physically impossible for a body. To be an absolute rest, a body must be at a rest with every respect to every object in the universe. However, such a frame of reference has never been detected. Famous experiments like Michelson-Morley experiment have sought to do so without any success. Consequently, science does not accept the concept of absolute rest or motion. তাহলে এই লাইনটা পড়ে আমাদের এটাই বুঝতে পারলাম যে আজ অবধি পৃথিবীতে কোনো জিনিস কিন্তু রেস্টে নেই, বা রেস্টের ফ্রেমের জন্য কোনো রেফারেন্স পয়েন্টও আজ অবধি কোনো তৈরি করা যায়নি বা ডিটেক্ট করা যায়নি। তো সে কারণে প্র্যাকটিক্যালি যদি আমরা বলি কোনো জিনিসই কিন্তু রেস্টে নেই এবং কোনো জিনিসই কিন্তু মোশনে মানে সব জিনিসই কিন্তু কিসে আছে মোশনেই আছে, কোনো পার্টিকুলার জিনিসও কিন্তু রেস্টে নেই। কারণ আর্থ ঘুরছে আর পৃথিবী যদি ঘুরে তাহলে ইচ অ্যান্ড এভরি অবজেক্টও আর্থের মধ্যে কী হবে ঘুরবে। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। খুবই ইম্পর্টেন্ট, প্লিজ এটা একটু ভালো করে দেখবে। হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ ম্যাগনিটিউড অ্যান্ড নো ডাইরেকশন। মানে স্কেলার কোয়ান্টিটি কি হচ্ছে, যার ম্যাগনিটিউড থাকবে বাট ডাইরেকশন থাকবে না, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যদি মনে করো আমি 4 লিখলাম, 6 লিখলাম, 7 লিখলাম, বাট কিছু আমরা এখানে ইউনিট দিলাম না, তোমরা কি বুঝতে পারবে এই ইউনিটগুলো কিসের? কেউই বুঝতে পারবে না। যদি এখানে আমি যদি লিখি 4 কিলোমিটার, 6 মিটার, 7 সেন্টিমিটার, তাহলে কি হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমরা কথা বলছি কিসের, 4 কিলোমিটার ব্যাপারে কথা বলছি, বা 6 মিটার ব্যাপারে কথা বলছি, বা 7 সেন্টিমিটার ব্যাপারে কথা বলছি। তো এই যে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, এগুলো হচ্ছে কি তোমাদের ম্যাগনিটিউড, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ম্যাগনিটিউড। তাহলে স্কেলার কোয়ান্টিটি কি হয়, স্কেলার কোয়ান্টিটির ম্যাগনিটিউড হয় বাট কোনো ডাইরেকশন হয় না, ঠিক আছে? সাম ফিজিক্যাল কোয়ান্টিটিজ ক্যান বি ডেসক্রাইবড জাস্ট বাই নিউমেরিক্যাল ভ্যালু with their respective units without direction. They don't have any direction. The addition of the physical quantities follows simple rule in algebra. This is only their magnitude are added. এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? The addition of these physical quantities follow the simple rule of algebra.
that is only magnitude are added. Clear? তো স্কেলার কোয়ান্টিটি কিছু এক্সাম্পল দেখি। মাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্পিড, ডিস্টেন্স, টাইম, এরিয়া, ভলিউম, ডেন্সিটি, টেম্পারেচার এক্সেট্রা। আরও অনেক আছে স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পলস। ক্লিয়ার হচ্ছে স্কেলার কোয়ান্টিটিটা? এরপর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি কাকে বলি? ভেক্টর কোয়ান্টিটি এমন ভেক্টর কোয়ান্টিটি এগুলোকে বলি যার ম্যাগনিটিউডও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনও থাকবে, মানে তার কোনো ইউনিটও থাকবে আর কোনো ডাইরেকশন, পার্টিকুলার ডাইরেকশনও থাকবে। সেই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, ভেক্টর কোয়ান্টিটির সবসময় যখন আমরা ডিনোট করব, আইদার উপরে একটা অ্যারো মার্ক দেব, অথবা যদি কোনো লেটারকে ডিনোট করি তাহলে একটা ক্যাপ দেব। তো ডেফিনেশনটা দেখি। A vector quantity with the value of magnitude equal to one direction is called unit vector, represented by lowercase alphabet with a hat circumflex, that is u উপর একটা ক্যাপ। ক্লিয়ার? তো কিছু কিছু এক্সাম্পল দেখি আমরা ভেক্টর কোয়ান্টিটিস। লিনিয়ার মোমেন্টাম, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফোর্স, ইলেকট্রিক ফিল্ড, পোলারাইজেশন এক্সেট্রা। আরও অনেক আছে যেগুলো ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল। তো আমরা মেন জিনিস যেটা হচ্ছে ডিফারেন্সটা দেখে নিই, যেগুলো প্রায় সময় এক্সামে জিজ্ঞেস করে। তো ডেফিনেশন হচ্ছে কিসের? ভেক্টর কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। আর স্কেলার হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ অনলি ম্যাগনিটিউড। রিপ্রেজেন্টেশন আ নাম্বার ডাইরেকশন ইউজিং ইউনিট ক্যাপ অর অ্যারো অ্যাট দ্য টপ অফ দ্য ইউনিট। যেটা তোমাদেরকে বললাম, আইদার এ বি দিয়ে আমি একটা অ্যারো দিব, অথবা কোন একটা অ্যালফাবেট দিয়ে তার উপর একটা ক্যাপ দিব। আর নাম্বার and a unit. Clear? A symbol, quantity symbol in a bold with arrow sign above. যেটা আমি তোমাদেরকে বললাম। আর জাস্ট এটা একটা কোয়ালিটি সিম্বল। ভেক্টর কোয়ান্টিটি ডাইরেকশন আছে, আর স্কেলার কোয়ান্টিটি কিন্তু কোনো ডাইরেকশন নেই। এক্সাম্পল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। আর স্কেলার কোয়ান্টিটি হচ্ছে মাস অ্যান্ড টেম্পারেচার। তো ভালো করে মনে আশা করছি ভালো করে বুঝতে পারলে ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে? তো প্রায় সময় কিন্তু এগুলো এক্সামসে জিজ্ঞেস করবো দ্য ডিফারেন্স বিটুইন ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটি। এবারে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে কি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। হোয়াট ডু মিন বাই ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট? ফার্স্টে আমরা ডেফিনেশনগুলো দেখে নিই, তারপর আমি এটাকে ভালো করে ডিসক্রাইব করব। Whenever a body moves, it covers a distance. The straight line that joins the initial and the final position of the body is called displacement. এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমি বুঝাচ্ছি একটু পরে। ডিস্টেন্স ইজ দ্য লেংথ অফ দ্য পাথ ট্রাভেল বাই আ বডি while moving from an initial position to the final position. It is a scalar quantity and SI unit is meter. And displacement is a shorter distance between the initial and the final position of the body. It is a vector quantity. Its SI unit is also meter. এবার আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝাই। ধরো এখানে একজনকার বাড়ি আছে, আর এখানে স্কুল আছে। ঠিক আছে? ও রাস্তা হচ্ছে এদিক থেকে আসবে, আবার এদিকে স্কুলে যাবে। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 4 কিলোমিটার, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 কিলোমিটার। ঠিক আছে? তো ওর ডিস্টেন্স কত হবে? 4 + 3 = 7 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সের ডেফিনেশনটা কি আছে? The distance is the length of the path traveled by the body while moving from its initial position to the final position. মানে ইনিশিয়াল পজিশন হচ্ছে এইটা, আর ফাইনাল পজিশন হচ্ছে এইটা। The total distance কত? 4 কিলোমিটার + 3 কিলোমিটার। এটা হচ্ছে ওর ডিস্টেন্স। বাট ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে? ডিসপ্লেসমেন্টের ফর্মুলা হচ্ছে কি, মানে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন হচ্ছে কি, ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশন অফ দ্য বডি। মানে এখান থেকে এইখানের পজিশনটা, তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে ফ্রম পয়েন্ট, এটা পয়েন্ট এ বললাম, এটা পয়েন্ট বি বললাম। তাহলে এটা শর্টেস্ট ডিস্টেন্স কি হচ্ছে? পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে এই পাথটা। তো পিথাগোরাস থিওরেম দিয়ে আমরা এটা বার করতে পারি। তাহলে পিথাগোরাস থিওরেম কি হচ্ছে? 4 স্কোয়ার + 3 স্কোয়ার = 16 + 9 = 25। তো 25 এ যদি রুট করি আমরা কত আসছে? 5। তাহলে এটা হচ্ছে 5 কিলোমিটার।
ওর ডিস্টেন্সটা কত হচ্ছে 7 কিলোমিটার, ঠিক আছে, বাট ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তো ডিস্টেন্সটা হচ্ছে যে the total path that is covered from point A to point B, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে the shortest path that is covered from point A to point B। ডিসপ্লেসমেন্ট সবসময় কিন্তু the shortest পার্টটাই হয়, বা ডিস্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি লংগেস্ট পার্ট, মানে এখান থেকে ট্রাভেল করবে বডিটা, আবার এখান থেকে এখানে আসবে, এই জিনিসটা হয়েছে কি ডিস্টেন্স, আর এইটা হচ্ছে শুধু কি ওর ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার হয়েছে? এমন একটা সিচুয়েশন আসে যেখানে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সটা সেম, বলতে পারো কোথায়, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন মোশন। যদি মনে করো কারো বাড়ির থেকে কোনো একটা বন্ধুর বাড়ি যদি কোনো একদম স্ট্রেট লাইনে হয়, ধরো এটা মনে করো 3 কিলোমিটার, তাহলে ওর ডিস্টেন্স যদি ও যদি এখান থেকে এখানে ট্রাভেল করে, তাহলে ডিস্টেন্সও কত ট্রাভেল করবে 3 কিলোমিটার, আর ডিসপ্লেসমেন্টও কত হবে 3 কিলোমিটার। এই জায়গায় কি হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেম, সেটা কখন হয়, তখন একটা স্ট্রেট লাইন মোশন। তো তোমাদের এমনি কোশ্চেন আসতেই পারে যে কখন ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সেম হয়, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে তোমার ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটা দুটোই কি হচ্ছে সেম, ঠিক আছে, মানে দুটোই হচ্ছে ইকুয়াল ম্যাগনিটিউড। ঠিক, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই তোমাদের। ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি which require only magnitude but no direction to explain it. Example, Ramesh traveled 65 kilometer. The distance is measured by odometer in the vehicle. Odometer হচ্ছে যেগুলো দিয়ে আমরা কিলোমিটার বা স্পিডগুলো যে মেজার করি না গাড়িতে থাকে ওডোমিটার, সেগুলো হচ্ছে কি তোমার গাড়ির স্পিডগুলো বা থাকে যেগুলো সেগুলোকে বলি আমরা ওডোমিটার। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইজ a vector quantity requiring both magnitude and direction for explanation. Example, Ramesh travels 65 kilometer সাউথ ওয়েস্ট ফ্রম ক্লক টাওয়ার। এই যে তোমার সাউথ ওয়েস্ট ফ্রম ক্লক টাওয়ার যেটা হচ্ছে এটা কি হচ্ছে একটা ডাইরেকশন। তো যেটা আমি বললাম ভেক্টর কোয়ান্টিটি কি হয় বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তো এটা হচ্ছে কি ম্যাগনিটিউড, এটা হচ্ছে ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে কি ডাইরেকশন। ভেক্টর কোয়ান্টিটি দুটোই লাগে, সেটা হচ্ছে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো, ঠিক আছে, when the initial point and final point of the motion are same, তখন কি হয় ডিসপ্লেসমেন্টটা কি হয় জিরো। তাহলে এখানে তুমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি মনে করো আমি সার্কুলার একটা এক্সাম্পল তো হয়, একটা কমন এক্সাম্পল দিচ্ছি। যদি মনে করো একটা বড মনে করো এ থেকে বি, সরি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, বা ডি থেকে এ। এটা একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক বলতে পারো বা একটা রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ড বলতে পারো। তো কেউ জগিং করছে মনে করো, তো এটা 2 কিলোমিটার, এটা 3 কিলোমিটার, এটা 2 কিলোমিটার, এটা 3 কিলোমিটার। তাহলে টোটাল চার ডিস্টেন্স কত কভার হবে 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 3, তার মানে 5 10 মিটার অথবা 10 কিলোমিটার ধরো, ঠিক আছে, 10 কিলোমিটার। বাট ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি হচ্ছে স্টার্টিং পয়েন্ট করছে এখান থেকে, আবার ঘুরে আবার ও এখানে এসে পৌঁছাচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো। বুঝতে পারলে? যদি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি সেম হয় তাহলে তখন ডিসপ্লেসমেন্ট কি হয়, তখন ডিসপ্লেসমেন্ট হয়ে যায় জিরো, ঠিক আছে। এরপরে আমরা ডিফারেন্সটা দেখি দুটোর মধ্যে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ডিফারেন্স কি। ডিস্টেন্স হচ্ছে কি ডিস্টেন্স ইজ দ্য লেংথ অফ দ্য পাথ ট্রাভেলড, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইজ আ স্ট্রেট লাইন distance between the initial and final position. Distance is scalar quantity, it has only magnitude. A displacement is a vector quantity, it had both magnitude as well as direction. Distance is always positive, its minimum value can be 0. এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট ক্যান পজিটিভ নেগেটিভ অর জিরো। বুঝাচ্ছি কি করে, জাস্ট আমি নেক্সট এটা এই ডিফারেন্সটা হয়ে যাক, তারপরে আমি বুঝাচ্ছি কি করে ডিসপ্লেসমেন্ট পজিটিভ হয় নেগেটিভ হয় জিরো হয় এবং ডিস্টেন্স সবসময় পজিটিভই থাকে। Distance can be added algebraically to find the total distance traveled.
The net displacement is a vector addition of the individual displacement. Whenever there is a linear motion, there is distance travel. A body may undergo a linear motion without any displacement. লাস্ট টাইম লাইনটার মানে বলছি, এখানে কি হচ্ছে, যদি মনে করো একটা বডি এ আর বি আছে, আবার এখান থেকে এদিকে গেল, আবার বি থেকে এদিকে হলো, এটা 2 কিলোমিটার, এটা 2 কিলোমিটার। তো এ থেকে বি যখন গেল 2 কিলোমিটার, তাহলে এখানে ডিস্টেন্স কভার কত করলো, 4 কিলোমিটার আসা যাওয়াতে, বাট ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে, 0। আর এটা কি হচ্ছে, একটা লিনিয়ার মোশন। তার জন্য এখানে বলেছে বডি মে আন্ডারগো লিনিয়ার মোশন উইদাউট এনি ডিসপ্লেসমেন্ট। লিনিয়ার মোশন গেল স্ট্রেট, এদিকেও গেল এবং এদিকেও এলো, তাহলে দুটোই মোশনই হলো। সেখানে কি হচ্ছে, দুটোই তোমার যাওয়া আসাতে যেটা লিনিয়ার মোশনই হলো। আর লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি হচ্ছে, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটা কি হচ্ছে, সেম আছে বলে, তো ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে তার ক্লিয়ার। যেটা বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ, পজিটিভ অ্যান্ড জিরো, বাট ডিস্টেন্স ক্যান বি পজিটিভ অনলি। ওয়াই? ডিস্টেন্স সবসময় কিন্তু পজিটিভ হয়, বাট ডিসপ্লেসমেন্ট কিন্তু নেগেটিভও হয়, পজিটিভও হয় এবং জিরো হয়। কি করে দেখি। সাপোজ আই স্টার্ট ফ্রম এক্স, যদি আমি একটা লাইন টানলাম, এটা হচ্ছে আমার পয়েন্ট এক্স। I start from point X and move 50 meter in front and then come back moving 60 meter. তো আমি এদিকে গেলাম 50 মিটার, আবার এখান থেকে এলাম 60 মিটার। তাহলে আমি স্টার্ট করেছি এই জায়গাটা, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা আর ফাইনাল পয়েন্ট হচ্ছে আমার এটা। তাহলে এইটুকু বেশি আমি কভার করছি, তাহলে 50 মাইনাস 60, তাহলে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, -10 মিটার। বুঝতে পারলে? ডিসপ্লেসমেন্ট ইজ পজিটিভ ওয়েন, যদি পজিটিভ কখন হবে, from point x to point y I cover certain distance and it can be termed as my positive distance. যদি আমি x পয়েন্ট থেকে এদিকে গেলাম y পয়েন্টে, আর সেটা হচ্ছে 50, তো আমি আর এখানেই আছি, আমি আর ব্যাক করছি না, তাহলে আমার সবসময় তখন কি হবে জিনিসটা, তখন হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টটা কি হয়ে যাবে, তোমার ডিসপ্লেসমেন্টটা আমার 50 থাকবে পজিটিভ। আর ডিসপ্লেসমেন্ট জিরো কখন হয়, সেটা আমি আগেই ডিসকাস করলাম। যদি আমার ইনিশিয়াল পজিশনটা, যদি আমি এদিকে 50 গেলাম আবার এদিক থেকে আবার 50 এলাম, তখন আমার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনটা কি হচ্ছে, সেম থাকছে। আর সেম থাকার জন্য ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে, আমার জিরো। ঠিক। আর সেক্ষেত্রে ডিস্টেন্সে কি হয়, অন দ্য আদার হ্যান্ড ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, so it has only magnitude. To calculate distance we simple measure the length of the reference point. This sense of direction is not necessary, thus distance is always positive. তো যদি আমি কোনো ডিস্টেন্স মেজার করি, এটা 4 এটা 3, তাহলে 4 + 3 হচ্ছে 7 কিলোমিটার। ঠিক আছে, তো এটা সিম্পল একটা ডিস্টেন্সটা হচ্ছে সিম্পলি আমরা অ্যাড করে দিই, সে কারণ কি হয়, ডিস্টেন্সটা সবসময় কিন্তু পজিটিভ থাকে, whereas ডিসপ্লেসমেন্ট কিন্তু নেগেটিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে অথবা জিরো থাকতে পারে। কোয়েশ্চনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝবে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। অথবা অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেখবে যে লিঙ্কগুলো দেওয়া আছে, যেখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো, গ্রুপ আছে আমার হোয়াটসঅ্যাপে, সেখানে কানেক্ট করতে পারো। টেলিগ্রামেরও গ্রুপ আছে, সেখানেও কানেক্ট করতে পারো। অথবা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ক্লিয়ার? তো একটা নিউমেরিক্যালস দেখা যাক। Body travel in a semicircular path of radius 10 meter starting from its motion from point A to point B. Calculate the distance and displacement. একটা সেমিসার্কুলার পাথ আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বডিটা এদিক থেকে এদিকে মুভ করবে। ঠিক আছে, তো আমাদের এর ডিস্টেন্সও বার করতে হবে এবং ডিসপ্লেসমেন্টও বার করতে হবে। ঠিক। আর সেমিসার্কুলার পাথটার রেডিয়াস হচ্ছে কত, 10 মিটার। ঠিক আছে, তো রেডিয়াসটা হচ্ছে কত, 10 মিটার। তো এই বডিটার ডিস্টেন্স বার করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়ালস টু পাই আর। পায়ের ভ্যালু কত, 22/7 ইন্টু রেডিয়াস কত হচ্ছে 10। ঠিক, তো এটাকে আমি 3.14 নিতে পারি ইন্টু 10, অথবা 31.4 মিটার। এটা হচ্ছে ডিস্টেন্স।
আর ডিসপ্লেসমেন্ট কত হবে, যেহেতু ডিসপ্লেসমেন্টে কিছু শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ টু পয়েন্ট বি, আর এটা কত আছে, রেডিয়াসটা হচ্ছে 10, তাহলে রেডিয়াস যদি 10 হয় তাহলে ডায়ামিটারে কত হবে 2 ইন্টু 10 মানে হচ্ছে কত 20 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্টটা কত হয়ে যাবে 20 মিটার, আর ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে 31.4 মিটার। ঠিক আছে, বুঝতে পারলাম অঙ্কটা। সেকেন্ড একটা কোশ্চেন দেখি, এক্সাম্পল 2, a body travel 4 kilometer toward north and then he turned to his right and travel another 4 kilometer before coming to rest. Calculate total distance travel and total displacement. তাহলে যদি আমি একটা প্লট করি গ্রাফ, বা একটা যদি ম্যাপের মতন প্লট করি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। বডি ট্রাভেল 4 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, এদিকে 4 কিলোমিটার গেল, ঠিক আছে, আবার ওখান থেকে ও রাইট টার্ন নিল, রাইট টার্ন নিয়ে কতটা গেল, আবার 4 কিলোমিটার গেল, এখানে 4 কিলোমিটার। তো টোটাল ডিস্টেন্স কত, সিম্পল 4 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার ইকুয়ালস টু 8 কিলোমিটার। বাট ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্টের জন্য হচ্ছে এটা ওর ইনিশিয়াল পয়েন্ট এ, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট বি, তো শর্টেস্ট ডিস্টেন্স কভার বাই এ অ্যান্ড বি, এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। তাহলে এ আর বি ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে কি হবে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 16 রুট ওভার 32, তো রুট ওভার 32 হচ্ছে, তো রুট ওভার 32 এর ভ্যালু হচ্ছে 5.65 কিলোমিটার। ঠিক আছে, অথবা 32 আছে, তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটাও লিখতে পারি 32, আমি এটা ব্রেক করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2, আর এটা রুট, তাহলে 4 রুট, আমি এটাও কিন্তু লিখতে পারি, এটা 4 রুট 2 কিলোমিটার। আশা করছি সবাই এইটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, তো নেক্সট টপিক দেখি কি আছে। নেক্সট টপিক হচ্ছে টাইপস অফ মোশন। ঠিক আছে, জেনারেলি কটা টাইপস অফ মোশন, তো ফার্স্ট হচ্ছে কি লিনিয়ার মোশন, রোটেশনাল মোশন, সার্কুলার মোশন, রোলিং মোশন, আর ভাইব্রেটরি মোশন। জেনারেলি এই 5 টাইপস অফ মোশন। তো প্রত্যেকটা এক্সাম্পল দেখে ডেফিনেশন দেখে আমি বুঝিয়ে দিই। তো লিনিয়ার মোশন কাকে বলে, জাস্ট ডেফিনেশনটা দেখি আগে। We all, when drive on road, mostly the road are straight, so that the motion where we move in a straight line is called linear motion or translatory motion. এটাকে লিনিয়ার মোশনও বলা হয় অথবা ট্রান্সলেটরি মোশন বলা হয়। মানে যখন আমরা কোনো স্ট্রেট রোডে যখন আমরা গাড়ি চালাই তখন যে মোশনটা হয় সেটা হচ্ছে কি তোমার লিনিয়ার মোশন। ঠিক আছে, ফর এক্সাম্পল a bus traveling on a straight road, an apple falling from a tree are example of this kind of. Second হচ্ছে rotational motion. You all know the earth rotates on its axis which cause day and night. That movement is known as rotational motion because it is rotating on its axis, so we can define as the rotational motion when the body rotates about a fixed axis, or rotational motion refer to the motion of the body around a fixed axis. যদি কোনো একটা ফিক্সড অ্যাক্সিসে যদি কোনো মোশন হয়, যেমন যদি আমি ফ্যানকে ধরি, ঠিক আছে, বা আমাদের আর্থ যে ঘুরছে চারদিকে, সেই জিনিসগুলো যে মোশনগুলো হচ্ছে সেই মোশনগুলো হচ্ছে কি রোটেশনাল মোশন। ঠিক আছে, a spinning top, a beard moving on a circular track, earth rotation are the example of this kind of motion. Circular motion আর rotational motionটা কি হচ্ছে সেম। In physics, circular motion is a movement of object along the circumference of the circle or rotational along the circular. এই রোটেশনাল মোশন আর সার্কুলার মোশনটা কি হচ্ছে দুটোই সেম। ঠিক আছে, এরও এক্সাম্পল একটা ফ্যান হতে পারে, বা কোনো একটা পার্টিকুলার জায়গাতে একটা আমি কোনো একটা স্টোনকে এখানে রাখলাম, দিয়ে হাতে করে স্টোনটা চারদিকে ঘোরাচ্ছি। ঠিক আছে, এই জিনিস এই যে মোশনগুলো এগুলোকেও আমরা সার্কুলার মোশন অথবা রোটেশনাল মোশন হিসাবে আমরাকে ধরি এগুলো। ঠিক আছে, এবার হচ্ছে রোলিং মোশন। The combination of translatory motion and rotational motion is called rolling motion. The motion of wheel of the car moving along the road is example of rolling motion. মানে এটা হচ্ছে
যদি কোনো অবজেক্ট যদি স্ট্রেট লাইনে মুভ করে আর সেটা আর তার সঙ্গে যদি কোনো রোটেশনাল হয়, সেগুলোকে আমরা সেই জিনিসটাকে আমরা কি বলি, রোটেশনাল মোশন। যদি তুমি একটা প্ল্যাটফর্মে হাঁটছো, তো তুমি একটা ট্রলিকে ক্যারি করছো, ঠিক আছে, একটা ট্রলি ব্যাগ যার নিচে চাকা আছে, যখন তুমি ক্যারি করছো তখন তুমি স্টেশন যখন হাঁটছো তখন স্ট্রেট হাঁটছো, তাহলে সেটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন। আর ট্রলি যে চাকাগুলো ঘুরছে সেটা হচ্ছে কি, রোটেশনাল মোশন। তাহলে যখন ট্রান্সলেটরি মোশন আর রোটেশনাল মোশন একসাথে কাজ করে তখন আমরা সেটাকে বলি হচ্ছে কি, রোলিং মোশন। আর ভাইব্রেটরি মোশন কি হচ্ছে, যদি কোনো বডি টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করে তাহলে সেই জিনিসটা হচ্ছে কি তোমার ভাইব্রেটরি মোশন। ঠিক আছে, যদি মনে করো একটা দোলনায় তুমি দুলছো, তখন এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে এই জিনিসটা, অথবা সিম্পল পেন্ডুলাম যে এদিকে টু অ্যান্ড ফ্রো মুভমেন্টগুলোকে আমরা বলি হচ্ছে কি ভাইব্রেটরি মোশন। বা গিটারের স্ট্রিং যেটা হচ্ছে, এই গিটারের স্ট্রিংটা যখন তুমি বাজাচ্ছ তখন কি হচ্ছে, এমনি হচ্ছে, ঠিক আছে। তো এই কারণে কি হচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এই যে মুভমেন্টটা হচ্ছে এই মুভমেন্টটাকে বলা হচ্ছে কি টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট। ঠিক আছে, আর এই যে টু অ্যান্ড ফ্রো মুভমেন্টটাকে আমি আর একটা নামে আমরা বলতে পারি, সেটা হয় সিম্পল হারমোনিক মোশন, SHM। এটা হায়ার ক্লাসে যখন যাবে তখন এর ব্যাপারে আরও জানতে পারবে। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন ব্যাপারে ক্লিয়ার। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে লিনিয়ার মোশনের ব্যাপারে, তো দেখা যাক কি কি। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে, ইন লিনিয়ার মোশন দ্য অবজেক্ট মাস্ট মুভ ইন আ স্ট্রেট লাইন। একদম কম্পালসারি, যদি কোনো লিনিয়ার মোশন হয় তাহলে অবজেক্টটাকে একদম স্ট্রেট লাইনেই মুভ করতে হবে। ঠিক আছে, আর সেকেন্ড পয়েন্টটা দেখি, দ্য মোশন অফ দ্য অবজেক্ট অ্যালং দ্য স্ট্রেট লাইন মে নট বি ইউনিফর্ম। তা যদি স্ট্রেট লাইনে যদি কোনো মোশন মুভ করছে সেটা ইউনিফর্ম হতে পারে না হতে পারে। ফর এক্সাম্পল, যখন আমরা স্কুলে সবাই বাসে করে স্কুল যাই, তখন বাস যে বাস ড্রাইভার থাকে সে সবাইকে তুলতে তুলতে যায়। তুমি মনে করো এখানে একজনকে বাড়ি, এখানে একজনকে বাড়ি, এখানে একজনকে বাড়ি, তো এখানে গেল আবার এখানে দাঁড়ালো, আবার এখানে তুললো আবার দাঁড়ালো, তো সেই জিনিসটা ইউনিফর্ম মোশন হতেও পারে এবং নাও হতে পারে, সেটা কোনো ম্যান্ডেটারি না। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট একটু মনে রেখো। এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন কখন বলবো আর নন ইউনিফর্ম মোশন আমরা কখন বলবো। ঠিক আছে, তোমাদেরকে একটা ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি, জাস্ট তারপরে বুঝতে পারবে। তাহলে এখানে একটা বডি আছে, ঠিক আছে, এখান থেকে এখানে মুভ করলো, আবার এখান থেকে এখানে মুভ করলো, আবার এখান থেকে এখানে মুভ করলো। প্রত্যেক 5 কিলোমিটার ট্রাভেল করতে এর লাগছে হচ্ছে মনে করো 1 আওয়ার। এখানেও 1 আওয়ার, এখানেও 1 আওয়ার। এটা একটা এখানে একটা বডি আছে যে এখান থেকে এখানে মুভ করলো, এখান থেকে এখানে মুভ করলো, আবার এখান থেকে এখানে মুভ করলো। ফার্স্ট এর লাগলো হচ্ছে 1 আওয়ার, তারপর হচ্ছে 30 মিনিটস, তারপর মনে করো 2 আওয়ার। এখানে দেখো ইকুয়াল ডিস্টেন্স কভার করছে সেম ইন্টারভ্যাল অফ টাইম। 5 কিলোমিটার 1 আওয়ার, 5 কিলোমিটার 1 আওয়ার, এখানেও 5 কিলোমিটার কিন্তু 1 আওয়ার। বাট এখানে কি হচ্ছে, ফার্স্ট 5 কিলোমিটার 1 আওয়ারে কভার করছে, তারপর সেকেন্ড 5 কিলোমিটারে 30 মিনিটসে কভার করছে, আর থার্ড 5 কিলোমিটারটাকেও 2 আওয়ারে কমপ্লিট করছে। তাহলে এখানে ইকুয়াল ডিস্টেন্সগুলো ইকুয়াল, কিন্তু টাইমগুলো কি হচ্ছে ডিফারেন্ট। তো এটাকে বলি আমরা ইউনিফর্ম মোশন, আর এটাকে বলি আমরা নন ইউনিফর্ম। এরপরে ডেফিনেশনটা, if a body cover equal distance along a straight line in regular interval of time, then motion is said to be uniform motion. Example, a ball pushes in free space will continue to move uniformly covering equal distance in equal interval of time along the straight path. A second, if an ant cover equal distance in equal interval of time along with a straight wire, the motion is uniform. তাহলে এখানে ইকুয়াল মানে প্রত্যেকটা 5 কিলোমিটার আছে, ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, ইকুয়াল কিলোমিটারগুলো সেম ইন্টারভ্যাল অফ টাইমে কভার করছে, তাহলে এটা কি হচ্ছে ইউনিফর্ম মোশন। বাট এখানে কি হচ্ছে 5 কিলোমিটার 5 কিলোমিটার 5 কিলোমিটার, এখানে 1 আওয়ার 30 মিনিটস আর 2 আওয়ার, এখানে কি হচ্ছে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমটা কিন্তু সেম টাইমে, ইকুয়াল ইন্টারভ্যাল অফ কিলোমিটারটাকে সেম টাইমে কভার করছে না, তখন সেটা কি হচ্ছে নন ইউনিফর্ম মোশন। ইফ এ বডি কভার আনইকুয়াল ডিস্টেন্সেস ইন রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম, দেন মোশন ইজ সেড টু বি নন ইউনিফর্ম মোশন। আর একটা হতে পারে, যদি মনে করো ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, আনইকুয়াল ডিস্টেন্স কভার হচ্ছে রেগুলার ইন্টারভ্যাল অফ টাইমে, তাহলে সেটাকেও আমরা নন ইউনিফর্ম মোশনও আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, মানে শুধু সেম, এখানে কি আমি এক্সাম্পলটা দিলাম, এখানে সেম
কিলোমিটারটা সেম বাট টাইম ইন্টারভেলটা ডিফারেন্স, ঠিক আছে। অথবা এটা বলতে পারি যে ইররেগুলার ডিস্টেন্স কভার করছে সেম ইন্টারভেল অফ টাইম, সেটাও কিন্তু নন ইউনিফর্ম মোশন কনসিডার করা হয়, ঠিক আছে। তো এবারে আমরা গ্রাফ প্লট করে বুঝাবো যে ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশনের ডিফারেন্সটা। তো দেখা যাক, টাইম হচ্ছে 1 সেকেন্ড, ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, সেকেন্ড 2 সেকেন্ডে 4 মিটার, 3 সেকেন্ডে 6 মিটার, 4 সেকেন্ডে 8 মিটার, 5 সেকেন্ডে 10 মিটার। তো গ্রাফে যখন আমরা প্লট করছি তখন দেখা যাক পয়েন্টগুলো কি কি আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কি 1 সেকেন্ডে 2 মিটার, তা এটা হচ্ছে কি 1 সেকেন্ড, ঠিক আছে। আর কত যাচ্ছে 2 মিটার যাচ্ছে এটা। সেকেন্ডে আছে 2 সেকেন্ডে 4 মিটার, এই পয়েন্টটা। থার্ডে আছে 3 সেকেন্ডে 6 মিটার, এই পয়েন্টটা। फोर्थे আছে 4 মিনিটসে 8 4 সেকেন্ডে 8 মিটার, এই পয়েন্টটা। এবং 5 সেকেন্ডে 10 মিটার। এই যে গ্রাফটা হচ্ছে, গ্রাফটা কি হচ্ছে তোমার স্ট্রেট হচ্ছে। যখন এই গ্রাফটা এমনি স্ট্রেট হবে তখন সেই মোশনগুলোকে আমরা কি বলবো, ইউনিফর্ম মোশন। ক্লিয়ার? সেকেন্ড কেসে কি হচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে 2 কিলোমিটার, 2 সেকেন্ডে যাচ্ছে 6 কিলোমিটার, 3 সেকেন্ডে যাচ্ছে 12 কিলোমিটার, 4 সেকেন্ডে যাচ্ছে 20 কিলোমিটার, 20 মিটার সরি, আর 5 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার। এখানে কি হচ্ছে, টাইম ইন্টারভেলগুলো সেম আছে বাট ডিস্টেন্সগুলো কি আছে তোমার আনইকুয়াল আছে, ঠিক আছে। তো এটাও প্লট করতে পারি। তো 1 সেকেন্ডে যাচ্ছে 2 মিটার, 2 সেকেন্ডে যাচ্ছে 6 মিটার, 3 সেকেন্ডে যাচ্ছে 12 মিটার, 4 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, 5 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার। তো গ্রাফটা দেখো এইভাবে আছে। এই ধরনের যখন গ্রাফ হবে তখন সেই গ্রাফগুলোকে আমরা বলি বা সেই মোশনগুলোকে বলি আমরা নন ইউনিফর্ম মোশন, ঠিক আছে। তো মাথায় রাখবে ইউনিফর্ম মোশনের গ্রাফ সবসময় এমনি হয়, আর নন ইউনিফর্ম গ্রাফ এমনি হতে পারে অথবা এমনি হতে পারে, ঠিক আছে। আর একটা জিনিস, সবসময় টাইমটাকে নিচে লিখবে, এটা হচ্ছে তোমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো টাইমটা এক্স অ্যাক্সিসে লিখবে আর ডিস্টেন্সটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। দু ধরনের নন ইউনিফর্ম মোশনের গ্রাফ হয়, যেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ইনক্রিজ ইন স্লোপ অর কার্ভ ইন্ডিকেটস অ্যাক্সিলারেট নন ইউনিফর্ম মোশন। যদি এই ধরনের যদি হয় তাহলে সেটাকে বলি আমরা অ্যাক্সিলারেট নন ইউনিফর্ম মোশন। আর যদি গ্রাফটা যদি এমনি হয় তাহলে আমরা বলি ডিসেলারেট নন ইউনিফর্ম মোশন। ক্লিয়ার? অ্যাক্সিলারেট মোশন হচ্ছে when motion of the body increase with time, যখন মোশনটা টাইমের সাথে ইনক্রিজ করবে। আর ডিঅ্যাক্সিলারেট হচ্ছে when motion of the body decrease with time, যখন মোশনটা ডিক্রিজ করবে তখন সেটা হচ্ছে ডিঅ্যাক্সিলারেট মোশন, ঠিক আছে। এতটা সবার ক্লিয়ার আছে? এবারে নতুন টপিকে ঢুকবো, সেটা হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি। আজকে এই ভিডিওটা আমি পার্ট 1 করছি, এরপরে একটা ক্লাসে আমি পার্ট 2টা করব, ঠিক আছে। তো পার্ট 1টা দেখি কতটা করানো যায়, আর পার্ট 2টা বলে দেবো তোমাদের। আবার যবে হবে আমি তোমাদের ইনফর্ম করে দেবো পার্ট 2টার ব্যাপারে, ঠিক আছে। তো স্পিড, ঠিক আছে। স্পিডের ব্যাপারে আমরা একটু এখানে দেখবো স্পিড জিনিসটা কি বা স্পিড কাকে বলে। তো জেনারেলি স্পিডের ডেফিনেশন হচ্ছে স্পিড ইজ ডিফাইন্ড অ্যাজ আ রেট অফ ডিস্টেন্স কভার বাই দ্য বডি, ঠিক আছে। তো ম্যাথামেটিক্যালি স্পিডের ফর্মুলা হচ্ছে কি, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। যদি আমাদের ডিস্টেন্সটা জানি আর যদি টাইমটা জানি তাহলে আমরা কি হতে পারে, স্পিডটাকে বার করতে পারবো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এভারেজ স্পিড কি করে বার করবো। বডি ট্রাভেলিং ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন মাইট স্টপ, স্লোজ ডাউন, স্পিড আপ or move at constant speed. The average speed of the body is defined as the total distance traveled divided by the total time taken. মানে এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো তোমাদেরকে জাস্ট এর পরে, ঠিক আছে। তো এখানে দেখো ডিস্টেন্স, তো লেট আস অ্যাজিউম দ্য বডি ট্রাভেল at speed v1 41, at speed v2 42 and speed v3 for t3, so what so upon up to the speed of
vn to tn। তাহলে t1 টাইমে কতটা গেছে, তার ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছে v1 ইন্টু t1, t2 টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে v2 ইন্টু t2, এবং t3 টাইমে কতটা করেছে v3 ইন্টু t3। তাহলে tn টাইমে কতটা করবে vn বাই tn। তো আমরা ফার্স্টে কি করব, এই টোটাল ডিস্টেন্স ট্রাভেল যেগুলো আছে সেগুলোকে সব কি করব আমরা অ্যাড করে নেব, ঠিক আছে। আর টোটাল টাইম যেগুলো আছে সেগুলো কি করব অ্যাড করে নেব। তারপরে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। টোটাল ডিস্টেন্স হচ্ছে এটা টোটাল ডিস্টেন্স, আর এটা হচ্ছে কি টোটাল টাইম টেকেন। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন যখনই আমরা করব তখনই আমাদের এভারেজ স্পিড যেটা আছে সেটার রেজাল্টটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যেটা হচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা হচ্ছে দ্য স্পিড অফ আ অবজেক্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ দ্য জার্নি ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। হঠাৎ যদি কোনো অবজেক্টের স্পিড ইনক্রিজ করলো বা ডিক্রিজ করলো, যাই হোক ইনক্রিজটাই জেনারেলি আমরা ধরি, যখনই কোনো অবজেক্টের যে স্পিডটা যদি ইনক্রিজ করে তখন সেটাকে আমরা কি বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে ডিফারেন্স দেখি। Average speed is the total distance covered divided by total time taken. Instantaneous speed is the speed of any instant during the course of motion. Average speed is always a non-zero positive value whenever there is a motion. Instantaneous speed can be zero at any instant during the course of motion. হঠাৎ যদি মনে করো গাড়িটা দাঁড়িয়ে আছে, হঠাৎ 10 কিলোমিটার পার আওয়ারে ইনক্রিজ করলো, আবার জিরো হয়ে গেল, আবার ইনক্রিজ করলো, আবার জিরো হলো, তো সেটা কি হতে পারে কোর্স অফ মোশনের মধ্যে জিরো হতে পারে। বাট এভারেজ স্পিডটা কিন্তু কোনদিনও মানে মোশনে কিন্তু জিরো হবে, ঠিক আছে। তো আমরা যখনই কোনো কথা বলি স্পিডের ব্যাপারে, তো আমরা জেনারেলি কি বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ব্যাপারে আমরা জেনারেলি কথা বলি, ঠিক। এবারে হচ্ছে ভেলোসিটি আর এভারেজ ভেলোসিটি। তো ভেলোসিটি কাকে বলি, ভেলোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ আ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলি ভেলোসিটি বলি। আর এভারেজ ভেলোসিটি কাকে বলি, এভারেজ ভেলোসিটি ইজ দ্য বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য net displacement is divided by the total time interval in a average velocity কাকে বলি, average velocity of a body is defined as the net displacement divided by the total time of the travel। যখন আমরা এভারেজ স্পিড বার করছি কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, এখানে আমরা যেটা বার করব যেটা হচ্ছে কি নেট ডিসপ্লেসমেন্ট, কতটা ডিসপ্লেসমেন্ট করছে কত আর টোটাল কতটা টাইম লাগছে, সেটাকে ডিভাইড যদি করে দিই সেটা হয়ে যাবে কি আমাদের এভারেজ ভেলোসিটি। আর এভারেজ ভেলোসিটিটা কি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। সেম যেমন আমরা আগেরটা যেমন বার করেছিলাম এভারেজ স্পিড, সেমনি এটারও আমরা বার করব যে এভারেজ ভেলোসিটি কাকে বলে। তো লেট আস অ্যাজিউম দ্যাট বডি ট্রাভেল ইন v1 for time t1 and v2 for time t2, v3 for time t3 and so on upon vn to the to tn। তো ডিসপ্লেসমেন্ট ইন টাইম t1 কত হচ্ছে v1 t1, ডিসপ্লেসমেন্ট ইন টাইম t2 কত হচ্ছে v2 t2, ডিসপ্লেসমেন্ট ইন টাইম t3 v3 t3 এবং ডিসপ্লেসমেন্ট ইন টাইম tn vn tn। তো সব ডিসপ্লেসমেন্টগুলো যদি আমি অ্যাড করে দেবো v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3 প্লাস ডট 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 vn tn। আর এখানে আমরা টোটাল টাইম যেটা আছে t1 প্লাস t2 প্লাস t3 ডট 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 tn। তাহলে এভারেজ ভেলোসিটির ফর্মুলাটা কি হচ্ছে টোটাল ডিস্টেন্স টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন। কেন ডিসপ্লেসমেন্ট, উপরে দেখছো একটা বার আছে, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক। তো v1 t1 plus v2 t2 plus v3 t3 plus dot 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 vn tn divided by t1 plus t2 plus t3 plus dot 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 tn। এটা হচ্ছে এভারেজ ভেলোসিটির ফর্মুলা। আমরা যখন পরে করব নিউমেরিক্যালস তখন আমরা এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটির উপর অঙ্কগুলো আমরা দেখব। এখানে কিছু পয়েন্টস টু রিমেম্বার আছে, দেখে নাও। তো এভারেজ স্পিড ইজ অলওয়েজ গ্রেটার দেন এভারেজ ভেলোসিটি এক্সেপ্ট ইন কেস অফ স্ট্রেট লাইন motion without u-turn when both are equal। তাহলে এভারেজ স্পিড ইজ অলওয়েজ গ্রেটার দেন এভারেজ ভেলোসিটি, এভারেজ স্পিডটা কিন্তু সবসময় বেশি হয় এভারেজ ভেলোসিটির থেকে, ঠিক আছে, এক্সেপ্ট কোন জায়গাটা ইন কেস অফ স্ট্রেট লাইন মোশন উইদাউট ইউ-টার্ন। এখানে কিছু পয়েন্টস টু রিমেম্বার আছে, দেখে নাও। তো এভারেজ স্পিড ইজ অলওয়েজ গ্রেটার দেন এভারেজ ভেলোসিটি এক্সেপ্ট ইন কেস অফ স্ট্রেট লাইন মোশন উইদাউট ইউ-টার্ন when both are equal। তো এভারেজ স্পিডটা কি হয় এভারেজ ভেলোসিটি থেকে সবসময় কিন্তু বেশি হয়, এক্সেপ্ট কোন জায়গাটা স্ট্রেট লাইন মোশন উইদাউট ইউ-টার্ন, যেখানে কি হয় বোথ আর
equal. ঠিক আছে? If a body returns to its initial position, average velocity will be 0 but average speed will not be 0. যদি একটা বডি স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যদি স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যদি তার সেম হলো, তার এভারেজ ভেলোসিটিটা কী হবে? 0 হবে, বাট এভারেজ স্পিড কিন্তু কোনোদিন 0 হবে না। ক্লিয়ার? when direction of motion changes velocity also changes. যখন মোশনের ডাইরেকশনটাও চেঞ্জ হয়, ভেলোসিটিটাও কী হয়? চেঞ্জেস হয়। রিলেশন বিটুইন স্পিড অ্যান্ড টাইম ডিস্টেন্স দেখেন, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। এখানে তোমাদের একটা কনভার্সনটা দেখে নাও, কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড কনভার্ট করার জন্য অথবা মিটার পার সেকেন্ড টু কিলোমিটার আওয়ার কনভার্ট করার জন্য কী হয়? টু কনভার্ট স্পিড অফ অ্যান অবজেক্ট from kilometer per hour to meter per second, simply multiply with 5/18. To convert speed of object from meter per second to kilometer per hour, we just simply multiply with 18/5. এটা কিন্তু মাথায় রাখবে। আর যদি ভুলে যাও তো একটা তোমাদের ট্রিক্স বলে দিচ্ছি, কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ড করো তাহলে এটা হায়ার ইউনিট, এটা হচ্ছে স্মলার ইউনিট। হায়ার থেকে যখন স্মলার করবে তখন আমরা কি করব? সিম্পলি যখন স্মলার করব তখন আমরা কম দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 5 দিয়ে 18, এটা কম। ঠিক আছে? আর যখন আমরা মিটার পার সেকেন্ড থাকবে, মানে কম থেকে বেশি করব, তখন এটা স্মলার ইউনিট আর হায়ার ইউনিট, তখন হায়ার দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 18/5। ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা একটু জেনে রাখো, আশা মানে পরবর্তীকালে ভুলবে না এটা। তো এখানে দেখো একটা এক্সাম্পল আছে, a car move first 20 km of journey at speed of 40 km per hour and next 20 km at 60 km per hour. What is the average speed of the car? তো সলিউশনটা তোমরা টাইমের ফর্মুলা কি জানি, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত? 20/40, মানে হাফ অ্যান আওয়ার। ঠিক আছে? আর সেকেন্ডে কি আছে? টাইম টেকেন টু কভার অ্যাবভ ডিস্টেন্স। তো এখানে হচ্ছে স্পিড ডিউরিং দ্য নেক্সট 20 কিলোমিটার কত হচ্ছে? 60। তাহলে টাইম টেকেন কত হচ্ছে? 20/60 মানে 1/3 আর। তো টোটাল টাইম টেকেন কত হচ্ছে? 1/2 প্লাস 1/3 ইকুয়ালস টু 5/6 আর। তো এভারেজ স্পিড হচ্ছে কত? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, তাহলে 40/5, তার মানে এটা ক্যালকুলেট করে কত আসছে? 48 কিলোমিটার। ঠিক আছে? এইসব ধরনের অঙ্ক আসে, বেশি কঠিন কিন্তু এর উপরে অঙ্ক আসে না জেনারেলি। আরও কিছু এক্সাম্পলগুলো আছে, তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে আর হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা যেখানে শেয়ার করব, তোমরা জয়েন করো, অথবা আমাকে যদি কেউ পার্সোনালি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তাদেরকে পিডিএফটা আমি পার্সোনালি প্রোভাইড করে দেবো। তো আজকের ক্লাসটা আমি এতটাই রাখছি। এর পরের ক্লাসে নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে অ্যাক্সিলারেশন, ইকুয়েশন অফ মোশনস, ঠিক আছে, তার গ্রাফ, রিপ্রেজেন্টেশন অফ আ গ্রাফ, এগুলো সব তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে? তো আমি জানিয়ে দেবো তোমাদের সাথে কবে এই চ্যাপ্টারের ব্যাপারে সেকেন্ড পার্টটা কবে আপলোড করবো ইউটিউবে, বা কবে যদি লাইভ ক্লাস নিতে পারে আমি লাইভ ক্লাসও নিব, তো সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে? তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। যদি কোনো ভিডিও আমি আপলোড করি তো তার নোটিফিকেশন তোমাদের কাছে অলরেডি চলে যাবে। ঠিক আছে? আর যেটা বলছি, আমার ডেসক্রিপশন বক্সে দেখবে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আর হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক আছে, তোমরা আমার সাথে কানেক্ট হতে পারো। ওখানে তোমরা সমস্ত পিডিএফ মেটেরিয়ালসগুলো পেয়ে যাবে। আমি আরও যখন ক্লাসেস নিব বা অন্য আরও আমার কাছে অনেক পিডিএফ মেটেরিয়ালস আছে, সেগুলোকে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো ইনফরমেটিভ লাগে, ভিডিওটাকে প্লিজ শেয়ার করবে আর লাইক করবে, আর যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করবে, যাতে অন্য তোমাদের বন্ধু বান্ধবরা এই চ্যাপ্টারটা পড়ে বা এই চ্যাপ্টারটা দেখে অনেক কিছু বুঝতে পারে। আর যদি তাদেরও কোনো ডাউট থাকে, সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার ডাউটসগুলোকে ক্লিয়ার করতে পারে। ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, পরে আবার তোমাদের সাথে সেকেন্ড পার্টটা নিয়ে ডিসকাস হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।